হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু BJU বেঙ্গল জব আপডেটস। তো আজ আমি তোমাদের করাবো WBPSC ক্লার্কশিপ প্রিলিমস এক্সামের একটি প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের নেওয়া হয়েছে অ্যাচিভার্স ম্যাগাজিন সেপ্টেম্বর থেকে। এবং তোমরা সবাই জানো আশা করি যে তোমাদের কিন্তু ক্লার্কশিপ এক্সামে মোট 40টি GK/GS থাকে এবং তার সাথে কিন্তু ইংলিশ থাকে তোমাদের হচ্ছে 30টি কোশ্চেন এবং ম্যাথ থাকে 30টি কোশ্চেন। তো আজ আমি তোমাদের করাবো এই প্র্যাকটিস সেটের মোট 40টি GK/GS এর কোশ্চেন। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শুরু করার আগে ভিডিওকে একটু লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়বে ও অ্যান্সার করবে। ওকে, তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন এখানে বলছে এক দাগে যে ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন। কি বললাম ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন। অপশন বলছে এতে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বিতে বলছে রামমোহন রায়, অপশন সিতে বলছে কেশব চন্দ্র সেন ও অপশন ডিতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা অ্যান্সারটি করবে মাত্র 5 সেকেন্ডে। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে। কি হবে? কেশব চন্দ্র সেন। মনে রাখো ইন্ডিয়ান মিরর নামক পত্রিকার সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন এই অপশনগুলির মধ্যে। এরপর আছে দুই দাগ বলছে যে বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না। ঠিক আছে, এখানে বলছে কি কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না। ঠিক আছে, দেখো অপশন তে বলছে সাম্যের অধিকার, অপশন বিতে বলছে স্বাধীনতা অধিকার, অপশন সিতে বলছে ধর্মীয় স্বাধীনতা অধিকার, অপশন ডিতে বলছে সম্পত্তির অধিকার। তো তোমরা বলবে যে এই যে অধিকারগুলি, এই অধিকারগুলির মধ্যে কোনটি রাষ্ট্র দ্বারা খর্বিত হলে, কোনো ব্যক্তি বিশেষ না কিন্তু রাষ্ট্র দ্বারা খর্বিত হলে আদালতে যাওয়া যায় না। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হয়ে যাবে, সম্পত্তির অধিকার। কারণ দেখো এই যে সম্পত্তি অধিকার এটি কিন্তু বর্তমানে আর মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটি কিন্তু বর্তমানে আইনি অধিকার অর্থাৎ লিগাল রাইটস। এছাড়া মনে রাখো এই যে সম্পত্তি অধিকার এটি কিন্তু যখন আমাদের মৌলিক অধিকার ছিল তখন কিন্তু এটি 31-এর এতে ছিল। ঠিক আছে, তখন কিন্তু 31-এর এ নাম্বার ধারায় ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটি আর 31-এ এতে নেই। এখন কিন্তু এটি রয়েছে 300-এ নাম্বার ধারায়। ওকে, সংবিধানের 300-এ নাম্বার ধারায় কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার আছে। এবং এটি কিন্তু এই যে হচ্ছে মৌলিক অধিকার থেকে আইন অধিকার করা হয়েছিল, এটা কিন্তু হয়েছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধন ধারা। ঠিক আছে, অবশ্যই মনে রাখো কি বললাম, 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে পাল্টে করা হয়েছিল আইনি অধিকার। এই যে সম্পত্তি অধিকার এটা দিয়ে কিন্তু অনেকগুলি কোশ্চেন আসে। ঠিক আছে, তো প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে প্রায় বলে দিলাম, তো তোমরা এগুলো মনে রেখো। এরপর দেখো 3 দাগ। তো 3 দাগে বলছে যে আঙুরের গুচ্ছে নেয় ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসকে কি বলে। কি বললাম আঙুরের গুচ্ছে নেয় ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসকে কি বলে। তোমরা দুটো কোশ্চেন অ্যান্সার করবে একসাথে। এই যে এখানে ধরো তোমার এখানে কার্বোনেট লেখা নেই, এখানে ধরো লেখা আছে অক্সালেট লেখা আছে, কার্বন অক্সালেট। যদি এখানে অক্সালেট লেখা থাকে তো কি অ্যান্সার হবে, এবং অবশ্যই বলবে যে এখানে এই যে এই কোশ্চেনটা যে ক্যালসিয়াম কার্বোনেট এটা লেখা থাকলে কি অ্যান্সার হবে। তোমরা দুটো কোশ্চেনে একবারে অ্যান্সার করবে। ওকে, তো দেখে রাখো এখানে এখানে যদি লেখা থাকে যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে সিস্টোলিথ হবে। এবং যদি এখানে লেখা থাকতো যে ক্যালসিয়াম অক্সালেটের ক্লাস, তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো গ্রাফাইট হতো। ওকে, তাহলে কিন্তু এটা গ্রাফাইট হতো, কিন্তু এখানে যদি লিখেছে যে ক্যালসিয়াম কার্বনেট, তাই এখানে কিন্তু অ্যান্সার হবে সিস্টোলিথ। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তোমাদের এটা লিখেছি আমি এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, এখানে যদি হতো অক্সালেট যদি লেখা থাকতো অক্সালেট, যদি ক্যালসিয়াম অক্সালেট লেখা থাকে তাহলে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে গ্রাফাইট হবে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট লেখা থাকলে অ্যান্সার হবে কি অপশন নাম্বার বি সিস্টোলিথ। এরপর নেক্সট 4 দাগ। 4-এ এখানে বলছে যে হাইড্রোজেন মোবিলিটি উন্নত করার উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী কোন সংস্থার সাথে পরস্পর মৌ স্বাক্ষর করলো। কি বললাম হাইড্রোজেন মোবিলিটি,
এই ব্যবস্থায় উন্নত করার উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী কোন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে? অপশন দেখো, অপশন বলছে ভারত ও পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, অপশন বি তে বলছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, অপশন সি তে বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অপশন ডি তে বলছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। চলো তোমরা অ্যান্সারটি করো, তোমাদের মাত্র 5 সেকেন্ড সময়। তো দেখো এখানে 4 দাগের অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। হাইড্রোজেন ই মোবিলিটি উন্নত করার উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করেছে। এরপর নেক্সট 5 দাগ। তো 5-এ দেখো এখানে বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের সরকার স্থানীয় ও কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিকভাবে মাতৃভাষায় শিক্ষা পেতে পারে। ঠিক আছে, ভাষাগতভাবে সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিকভাবে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে। তার মানে ধরো যেমন ধরো আমরা কিন্তু হচ্ছে আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, এটা কিন্তু বাংলা ভাষায় মোস্ট বেশিরভাগ মানুষই কথা বলে। ওকে, তো কেউ কেউ আবার সাঁওতালি ভাষা কথা বলে, কেউ কেউ আবার নেপালি ভাষা কথা বলে। তারা যাতে যে প্রাথমিক শিক্ষাটা আহ সেই তাদের নিজস্ব মাতৃভাষা দিতে পারে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে, এটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে যে 350-এর এ, অপশন বি তে বলছে 360-এর এ, অপশন সি তে বলছে 313 এ, অপশন ডি তে বলছে 122-এর এ। তো চলো তোমরা অ্যান্সারটি করো, এটা কিন্তু আমাদের 5 দাগ। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে 350-এর এ। 350-এর এতেই কিন্তু বলা হয়েছে যে তোমাদের হচ্ছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। ওকে, মনে রাখবে 350-এর এতে কিন্তু বলা হয়েছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। এছাড়াও মনে রাখো 350 জায়গায় যদি অন্য আরো কিছু কিছু বেশ কিছু কোশ্চেন আসে, যেমন ধরো হচ্ছে আমাদের কেন্দ্রীয় যে সরকারি ভাষা আছে, যেমন ধরো মোট আমাদের 22টি যে ভাষা কেন্দ্রীয় তালিকায় আছে। তো এই যে 22টি ভাষা, এই ভাষা উল্লেখ কত নম্বর ধারায় করা হয়েছে, এটা কিন্তু তোমাদের অ্যান্সার কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। তো মনে রাখো সেটা কিন্তু যদি এখানে কোশ্চেনটা থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো 343 এ। 343 এ, এই 343 এতে কিন্তু বলা হয়েছে আমাদের যে 22টি সরকারি ভাষা, সেই সংবিধান স্বীকৃত ভাষা, তো সংবিধান স্বীকৃত ভাষার কথা উল্লেখ আছে 343 এ নাম্বার ধারায়। ওকে, এছাড়া মনে রাখো হিন্দি ভাষার উন্নয়ন, ঠিক আছে, যেটা আমাদের দেশে মোস্ট বেশিরভাগ মানুষের কথা বলে। তো যেটা হিন্দি ভাষার উন্নয়ন, সেটা কিন্তু তোমাদের যদি সংবিধান ধারা যদি যদি জিজ্ঞাসা করে, তো সেটা কিন্তু অ্যান্সার হবে অপশন, এখানে অপশন নেই, এখানে হচ্ছে অ্যান্সার হবে 351 হবে। ওকে, 351 ধারায় কিন্তু হিন্দি ভাষার উন্নয়নের কথা বলা হয়েছে, এবং আমাদের যে 22টি স্বীকৃত ভাষা সেটা কিন্তু বলা হয়েছে 343 নম্বর ধারায়, এবং 350 এতে কিন্তু বলা হয়েছে যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা। ওকে, মনে রাখো। এরপর নেক্সট 6 দাগ। তো 6 এখানে বলছে যে বহুদিন স্টেরয়েড ওষুধ সেবনে সৃষ্ট রোগ কোনটি? কি বললাম, বহুদিন স্টেরয়েড ওষুধ সেবনে সৃষ্ট রোগ কোনটি? দেখো স্টেরয়েড যে ওষুধটা, এটা কিন্তু সাধারণত যারা জিম করে, ঠিক আছে, তারা কিন্তু সাধারণত বডি ভালো করার জন্য তারা এই ওষুধটি ব্যবহার করে। তো যাই হোক, আমি বলছি যে বেশি দিন ধরে যদি স্টেরয়েড ব্যবহার করা হয়, তো কোন রোগটি এখানে হতে পারে? অপশন দেখো, অপশন তে বলছে এইডস, অপশন বি তে বলছে আর্থারাইটিস, অপশন সি তে বলছে অস্টিওপোরোসিস, এবং অপশন ডি তে বলছে বসন্ত রোগ। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে, কি হবে, অস্টিওপোরোসিস। বহুদিন ধরে স্টেরয়েড যুক্ত যে ওষুধগুলি, সেই ওষুধগুলি কিন্তু ব্যবহার করলে অস্টিওপোরোসিস নামক রোগ হয়। এবং মনে রাখো এই যে অস্টিওপোরোসিস রোগ, এটা কিন্তু সাধারণত ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন ডি এর অভাবে কিন্তু সাধারণত এই অস্টিওপোরোসিস রোগটা হয়। ওকে, তো এরপর চলো নেক্সট বলছে 7 দাগ। তো সাথে এখানে বলছে যে সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয়েছিল? অর্থাৎ এখানে বলছে যে সিকিম যে আমাদের রাজ্য, এই রাজ্যটাকে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কত সালে, এটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন তে বলছে 1974, অপশন বি তে বলছে 1975, অপশন সি তে বলছে 1976, অপশন ডি তে বলছে 1977। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে 1975। ওকে, মনে রাখো সিকিম কিন্তু পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় 1975 সালে। এবং মনে রাখো এটা কিন্তু হয়েছিল আমাদের 36তম
সংবিধান সংশোধন দ্বারা, এটা মনে রাখো। এরপর নেক্সট তো বলছে 8 দাগ। 8-এ বলছে যে 2024 সালে ওয়ার্ল্ড পপুলেশন ডে এর থিম কি ছিল? কি বললাম? 2024 সালে ওয়ার্ল্ড পপুলেশন ডে এর থিম কি ছিল? ওকে, তো এই কোশ্চেনটির অ্যান্সারের সাথে তোমরা কিন্তু বলবে যে এই যে 2024 সালে ওয়ার্ল্ড পপুলেশন ডে এটা কিন্তু কবে পালিত হয়, এটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো অপশন দেখো। অপশন এতে বলছে সাস্টেনেবল ফিউচার ফর অল, অপশন বি তে বলছে এম্পাওয়ারিং পপুলেশন গ্রোথ, অপশন সি তে বলছে গ্লোবাল পপুলেশন অ্যান্ড হেলথ, অপশন ডি তে বলছে লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরিওয়ান। তো তোমরা কিন্তু অ্যান্সারটি অবশ্যই করবে কমেন্টে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে। কি হবে? লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরিওয়ান। ওকে, লিভ নো ওয়ান বিহাইন্ড কাউন্ট এভরিওয়ান, এটা কিন্তু 2024 সালে ওয়ার্ল্ড পপুলেশন ডে এর থিম ছিল। এবং তোমাদের যে আর একটা কোশ্চেন করলাম যে ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়, সেটা কিন্তু হবে জুলাই মাসের 11 তারিখে। ওকে, 11 জুলাই কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হয়ে গেছে। এরপর নেক্সট 9 দাগ। তো 9 এখানে বলছে দেখো কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার করা হয়? কি বললাম? কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার করা হয়? অপশন দেখো। অপশন তো বলছে তামা, অপশন বি তে বলছে রূপা, অপশন সি তে বলছে দস্তা, আর অপশন ডি তে বলছে লোহা। তো তোমরা অ্যান্সার করবে যে কোন এই যে অপশনগুলি, এই অপশনগুলির মধ্যে কোন ধাতুটি নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, রূপো হবে। রূপো কিন্তু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর নেক্সট বলছে 10 দাগ। 10-এ কিন্তু এখানে বলছে যে মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় কোনটি? কি বললাম? মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় কোনটি? অপশন দেখো। অপশন এতে বলছে ডবিট কার্ড, অপশন বি তে বলছে ফিলিপস কার্ড, অপশন সি তে বলছে জনসন কার্ড, অপশন ডি তে বলছে সাইমন কার্ড। দেখো কোশ্চেনটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন, তো যাই হোক এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে। কি হবে? ফিলিপস কার্ড। মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য কিন্তু ফিলিপস কার্ডটি ব্যবহার করা হয়। এরপর নেক্সট 11। তো 11 এখানে বলছে যে এসিবিআই অর্থাৎ স্যাবি কত সালে গঠিত হয়? কি বললাম? স্যাবি কত সালে গঠিত হয়? আশা করি তোমরা এটা প্রত্যেকে অ্যান্সারটি পারবে। তো যাই হোক এখানে তোমরা অ্যান্সার করবে যে স্যাবি কত সালে গঠিত হয়। অপশন দেখো। অপশন বলছে 1992, অপশন বি তে বলছে 2005, অপশন সি তে বলছে 2008, অপশন ডি তে বলছে 1992। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে। কি হবে? 1900, আচ্ছা এক মিনিট, ভুল হচ্ছে, 1982 হবে না, এখানে হবে 1992 হবে। কি বললাম? 1992 সালে কিন্তু স্যাবি গঠিত হয়েছিল। এবং মনে রেখো এই যে স্যাবি, এই স্যাবির কিন্তু তোমাদের হচ্ছে হেডকোয়ার্টার হয়ে যাবে মুম্বাইতে। ওকে, স্যাবির কিন্তু হেডকোয়ার্টার হবে মুম্বাইতে। ওকে, এছাড়া দেখো এই এটা দিয়ে কিন্তু আরেকটা কোশ্চেন আসে, যেমন ধরো স্যাবিয়ের ফুল ফর্ম কিন্তু আমাদের অবশ্য আমাদের কিন্তু কোশ্চেন আসে। তো তোমাদের কিন্তু তোমাদেরকে আমি আমাদের টাস্ক 1 দিচ্ছি। টাস্ক 1 হচ্ছে এই যে স্যাবি, এই স্যাবি এর ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, তোমরা জানাবে যে স্যাবি এর ফুল ফর্ম কি, এটা তোমাদের টাস্ক 1। তোমরা এটা কমেন্টে লিখে জানাবে। তোমাদের যাদের অ্যান্সারটা ঠিক হবে তাদের অ্যান্সার পাশে আমি একটু হাত দিয়ে দেবো, যাতে অন্যরাও বুঝতে পারে যে স্যাবি এর ফুল ফর্ম কি হবে। ওকে, অবশ্যই তোমরা অ্যান্সার কিন্তু করবে দাগ নম্বর দিয়ে। এটা কিন্তু 11 দাগ। এরপর নেক্সট 12। তো দেখো 12 কি বলছে। 12তে বলছে যে সম্প্রতিকে প্রেস কন ইনফরমেশন প্রেস ইনফরমেশন ব্যুরোর নতুন ডিরেক্টর হিসেবে ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। কি বললাম? সম্প্রতিকে প্রেস প্রেস ইনফরমেশন ব্যুরো এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। অপশন দেখো। অপশন এতে বলছে শেফালি শরণ, অপশন বি তে বলছে রাজেশ মালহোত্রা, অপশন সি তে বলছে যে ধীরেন্দ্র ওঝা, অপশন ডি তে বলছে মনীষ দেশাই। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই মানে অপশনগুলি খুবই কাছাকাছি দিয়েছে। তো এখানে কিন্তু তোমাদের
যে হচ্ছে যিনি আগে ছিল তার তার নামও এখানে দিয়েছে, এবং যিনি নতুন হয়েছেন তার নামও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে মনে রেখো এই যে প্রেস ইনফরমেশন ব্যুরো এর নতুন ডিরেক্টর কিন্তু হলেন, অপশন নাম্বার সি হবে ধীরেন্দ্র ওঝা, এবং আগে কিন্তু ছিলেন শেফালি শরণ ছিলেন। ইনি কিন্তু আগে ছিলেন এবং বর্তমানে কিন্তু ধীরেন্দ্র ওঝা। এরপর নেক্সট 13 বলছে যে দাস ক্যাপিটাল বইটির লেখককে। কি বললাম? দাস ক্যাপিটাল বইটির লেখককে। চলো অপশন দেখো। অপশন এ তে বলছে আলফ্রেড মার্কস, অপশন বি তে বলছে কার্ল মার্কস, অপশন সি তে বলছে অ্যাডাম স্মিথ, অপশন ডি তে বলছে পাল উইলসন। তোমরা অ্যান্সারটি করবে কমেন্টে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কার্ল মার্কস। দাস ক্যাপিটাল কিন্তু বইটির লেখক হয়ে যাবে কার্ল মার্কস। এবং এছাড়া মনে রাখো এই যে কার্ল মার্কস, এই কার্ল মার্কসের কিন্তু বিখ্যাত দুটো বই আছে। তো তার মধ্যে কিন্তু একটা দিয়েছে দাস ক্যাপিটাল, এবং তার সাথে কিন্তু আরেকটা একদম বিখ্যাত একটা বই আছে, যে বইটা কিন্তু তোমাদের ডব্লিউবি এক্সামে দেখা যায়। যেমন ধরো বইটির নাম কিন্তু হয়ে যাবে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওকে, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং এই যে দাস ক্যাপিটাল, এই দুটো বই কিন্তু খুবই তোমাদের ডব্লিউবি এক্সামে আসে। ওকে, তো ডব্লিউবি কিংবা তোমাদের এই যে পিএসসি ক্লাসশিপ, যাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলি হয়, এক্সামগুলি কিন্তু এই ধরনের বইগুলো কিন্তু আসে। তো মনে রাখো দাস ক্যাপিটাল এবং দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই দুটো বই কিন্তু লিখেছেন আমাদের বিখ্যাত কার্ল মার্কস। মনে রাখো। এরপর নেক্সট 14 বলছে যে অ্যান্টি হেমারেজিক ভিটামিন কোনটি? কি বললাম? অ্যান্টি হেমারেজিক ভিটামিন কোনটি? তো এখানে দেখো অপশন দেখো। অপশন তো বলছে ভিটামিন এ, অপশন বি তে বলছে ভিটামিন বি12, অপশন সি তে বলছে ভিটামিন এইচ, ও অপশন ডি তে বলছে ভিটামিন কে। তোমরা কিন্তু একসাথে বলবে এই যে প্রত্যেকটি ভিটামিন আছে, এই প্রত্যেকটি ভিটামিনে তোমরা একবার রাসায়নিক নামগুলো কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবে। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে। কি হবে? ভিটামিন কে। ভিটামিন কে কে কিন্তু অ্যান্টি হেমারেজিক ভিটামিন বলে। এবং মনে রাখো এই যে ভিটামিন কে, এই যে ভিটামিন কে এর কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে তোমার হচ্ছে ফাইলোকুইনন। ওকে, ফাইলোকুইনন কিন্তু ভিটামিন কে এর রাসায়নিক নাম। এছাড়া মনে রাখো যে ভিটামিন এ আছে, এই যে ভিটামিন এ, এই ভিটামিন এর কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল হয়ে যাবে। দেখো তারপর আছে ভিটামিন বি12 আছে, দেখো ভিটামিন বি12 এর কিন্তু রাসায়নিক নাম হয়ে যাবে সায়ানোকোবালিন। ওকে, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নামগুলো অবশ্যই মনে রাখবে। এবং দেখো ভিটামিন, দেখো অপশন সি তে বলছে ভিটামিন এইচ, তো ভিটামিন এইচ বলে কোনো ভিটামিন তো হয়ই না, এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর নেক্সট 15। তো 15তে বলছে যে টোটোরমল কোন ব্যবস্থার সাথে সাথে অধিক পরিচিত? আচ্ছা, কোন ব্যবস্থার সঙ্গে অধিক পরিচিত? আচ্ছা, এমন ধরনের কোশ্চেন কিন্তু হয় না। তো যাই হোক, আমি বলতে চাইছি যে টোটোরমল কোন ব্যবস্থা চালু করেছিল বা কোন ব্যবস্থাতে যুক্ত ছিল, এমন ধরনের কোশ্চেনটা চাইছে। তো দেখো অপশন তো বলছে জাপ্তি প্রথা ব্যবস্থা, অপশন বি তে বলছে রায়তওয়ারি, অপশন সি তে বলছে গল্লা বক্স, অপশন ডি তে বলছে মনসবদারি। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে জাপ্তি প্রথা। টোটোমলা কিন্তু এই যে ব্যবস্থাটা এটা কিন্তু চালু করেছিল। এবং এই যে জাপ্তি ব্যবস্থা এটা কিন্তু চালু হয়েছিল আমাদের মুঘল সম্রাট আকবরের সময়। এটাও মনে রাখো, কোশ্চেন কিন্তু আসে যে জাপ্তি প্রথা কার আমলে চালু হয়েছিল, সেটা কিন্তু অ্যান্সার হবে আমাদের মুঘল সম্রাট আকবর। এরপর নেক্সট 16তে বলছে যে সম্প্রতিকে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রাই এর নতুন সচিব হিসেবে নিযুক্ত হলেন। ওকে, তো তোমরা বলবে কি ট্রাই এর নতুন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন দেখো। অপশন এতে বলছে যে আদিত্য রঞ্জন সিনহা, অপশন বি তে বলছে অতুল কুমার চৌধুরী, অপশন সি তে বলছে প্রণেশ প্রণেশ অবস্থি, অপশন ডি তে বলছে অজয় রায়। তো দেখো এখানে 16 কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে অতুল কুমার চৌধুরী। ওকে, অতুল কুমার চৌধুরী কিন্তু বর্তমানে ট্রাই এর নতুন সচিব। এরপর নেক্সট 17তে বলছে ভারতের ক্ষুদ্রতম সড়ক পথের নাম কি? কি বললাম? ভারতের ক্ষুদ্রতম সড়ক পথের নাম কি? তো তোমরা কিন্তু একসাথে আমাকে বলবে যে ভারতের বৃহত্তম সড়ক পথের নাম কি। এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ভারতের বৃহত্তম সড়ক পথের নাম কি। ওকে, তো দেখো এখানে যেটা চাইছি যে ক্ষুদ্রতম সড়ক, এখানে দেখো অপশন দেখো। অপশন তো বলছে NH7, অপশন বি তে বলছে NH47 এ, অপশন সি তে বলছে NH44, অপশন ডি তে বলছে NH8।
তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে NH47A। ভারতের ক্ষুদ্রতম সড়ক কিন্তু জাতীয় সড়ক হয়ে যাবে কিন্তু NH47A হবে, এবং যদি এখানে বৃহত্তম লেখা থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হতো NH44। ওকে, বৃহত্তম কিন্তু হবে NH44, এবং এখানে যেটা ক্ষুদ্রতম যাচ্ছে এবং ক্ষুদ্রতম কিন্তু অ্যান্সার হবে NH47A। মনে রেখো। এরপর নেক্সট বলছে 18 দাগ। 18তে বলছে ভারতে কোন উপজাতি মানুষের সংখ্যা সর্বাধিক। কি বলছে, ভারতের কোন উপজাতি মানুষের সংখ্যা সর্বাধিক। অপশন দেখো, অপশনে বলছে মুন্ডা, অপশন বিতে বলছে ভিল, অপশন সিতে বলছে সাঁওতাল এবং অপশন ডিতে বলছে গন্ড। দেখো এই কোশ্চেনটি নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে। তো যাই হোক, আমি তোমাদের দুটোই বলছি। দেখো আমাদের 2011 সালে যেই জনগণনা হয়েছিল, লাস্ট যেটা হয়েছিল সেটা কিন্তু বলা হয়েছিল যে ভিল হচ্ছে ভারতের সব থেকে সর্বাধিক উপজাতি যে তোমার হবে ভিল হবে। ঠিক আছে, সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট যে উপজাতি সেটা কিন্তু ভিল বলেছিল হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী। এবং এই যে তোমার প্র্যাকটিস সেটটি, এই প্র্যাকটিস সেটটি কিন্তু অ্যান্সার কিন্তু দেওয়া আছে গন্ড। ওকে, এবং গন্ডও কিন্তু তোমাদের গুগলে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু লেখা আছে যে সর্বাধিক জনসংখ্যা বলছে গন্ড, এবং কিছু কিছু জায়গায় কিন্তু অবশ্যই ভিলও লেখা আছে। তো এই কোশ্চেনটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে। তো তোমাদেরকে আমি দুটো অ্যান্সারই বললাম, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের মতামত কি, যে তোমাদের কি মনে হয় যে এই অ্যান্সারটি কি হবে, যে ভারতের কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক বর্তমানে। ওকে, যদি এখানে 2011 উল্লেখ থাকতো তাহলে কিন্তু এখানে ভিল অবশ্যই অ্যান্সার করতাম। তো যাই হোক, এখানে যেহেতু লেখা নেই, এমন তেমন কিছু উল্লেখ নেই, তা তোমাদেরকে আমি দুটো অ্যান্সারই বললাম। এরপর নেক্সট 19। দেখো 19-এ বলছে যে অমরাবতী শিল্পকলা বিকাশ কোন রাজবংশের সময় ঘটে। কি বললাম, অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের সময় ঘটে। অপশন দেখো, অপশন বলছে কুষাণ, অপশন বিতে বলছে গুপ্ত, অপশন সিতে বলছে সাতবাহন, অপশন ডিতে বলছে মৌর্য। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে সাতবাহন হবে। ওকে, অমরাবতী শিল্পকলা এই যে এই শিল্পকলার যে বিকাশ সেটা কিন্তু হয়েছিল সাতবাহন রাজাদের আমলে। ওকে, এছাড়া মনে রাখো এই যে সাতবাহন রাজবংশ, এই সাতবাহন রাজবংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। এটা কিন্তু কোশ্চেনে আসে। এবং এছাড়া কিন্তু আরো একটা কোশ্চেন আছে, যেমন ধরো সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে, এটাও কিন্তু আসে। দেখো শ্রেষ্ঠ সম্রাট আর প্রতিষ্ঠাতা যে একই জন হবে এমন কিন্তু না। তো এখানে কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আমাদের সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী। কিন্তু এখানে যদি বলতো যে, যদি বলে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, সেটা কিন্তু হবে শিমুখ হবে। মনে রেখো। এরপর নেক্সট 20। তো 20-তে এখানে বলছে যে 2024 সালে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এর থিম কি ছিল। ঠিক আছে, 2024 সালে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এর থিম কি ছিল। তো দেখো অপশন দেখো, অপশন তো বলছে ইয়োগা ফর হেলথ, অপশন বি তে বলছে ইয়োগা ফর পিস, অপশন সি তে বলছে ইয়োগা ফর গ্লোবাল ইউনিটি, অপশন ডি তে বলছে ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। তো তোমরা কিন্তু একসাথে বলবে যে এই যে ইয়োগা ডে ইন্টারন্যাশনাল, এটা কিন্তু কত তারিখে পালিত হয়েছিল, এটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখে নাও, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে ইয়োগা ফর গ্লোবাল ইউনিটি। ওকে, 2024 সালে যেটা হয়েছিল হচ্ছে তোমাদের ইয়োগা ডে, এটা কিন্তু হচ্ছে থিম ছিল ইয়োগা ফর গ্লোবাল ইউনিটি। এবং মনে রাখো এটা কিন্তু পালিত হয়েছিল 18ই জুন, 18ই জুনে কিন্তু পালিত হয়েছিল ইয়োগা ডে ওয়ার্ল্ড, অর্থাৎ ইন্টারন্যাশনাল। এরপর দেখো নেক্সট 21 দাগ। তো 21-এ কিন্তু এখানে বলছে যে কে ভারত ছাড়ো আন্দোলনে রানী নামে পরিচিত ছিলেন। কি বললাম, কে ভারত ছাড়ো আন্দোলনের রানী নামে কে পরিচিত ছিলেন, সেটা তোমরা কমেন্টে জানাবে। তো দেখো অপশন দেখো, অপশন এতে বলছে যে সরোজিনী নাইডু, অপশন বি তে বলছে অরুণা আসাফ আলী, অপশন সি তে বলছে উর্মিলা দেবী, অপশন ডি তে বলছে লক্ষ্মী সাগাল। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে অরুণা আসাফ আলী। এছাড়া মনে রাখো এই যে ভারত ছাড়ো আন্দোলন, এটা কিন্তু হয়েছিল 1942 সালে। 1942-এ কিন্তু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। ওকে, মনে রেখো 1942 হয়েছিল কি ভারত ছাড়ো আন্দোলন। এবং এই যে ভারত ছাড়ো আন্দোলন এর কিন্তু এই আন্দোলনের রানী বলা হয়েছিল কিন্তু অরুণা আসিফ আলীকে। এরপর নেক্সট 22। তো 22 এখানে বলছে যে লালবাগ কোথায় অবস্থিত। কি বললাম, লালবাগ এটি কোথায় অবস্থিত। অপশন দেখো, অপশন এতে বলছে রাজস্থান, অপশন বি তে বলছে কর্ণাটক, অপশন সি তে বলছে মধ্যপ্রদেশ, অপশন ডি তে বলছে দিল্লি।
তো দেখে নাও এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কর্ণাটক। কর্ণাটকের ব্যাঙ্গালোরতে কিন্তু লালবাগ অবস্থিত। ঠিক আছে, মনে রাখো কর্ণাটকের ব্যাঙ্গালোরে কিন্তু লালবাগ অবস্থিত। এরপর নেক্সট বলছে 23 এখানে বলছে যে কোন মুঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে অবস্থিত। কি বললাম? কোন মুঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে অবস্থিত। তো এখানে অপশন দেখো, অপশন তো বলছে আকবর, অপশন বি তে বলছে শাহজাহান, অপশন সি তে বলছে ঔরঙ্গজেব, অপশন ডি তে বলছে জাহাঙ্গীর। তোমরা বলবে যে এই যে মুঘল সম্রাটগুলি আছেন এনাদের মধ্যে কার সমাধি ভারতের বাইরে অবস্থিত। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে জাহাঙ্গীর হবে। জাহাঙ্গীরের সমাধি কিন্তু ভারতের বাইরে অবস্থিত। এরপর নেক্সট আছে 24 বলছে কবে সারা বিশ্ব জুড়ে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে পালিত হলো। কি বললাম? কবে সারা বিশ্ব জুড়ে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে পালিত হলো। অপশন তো বলছে 15 জুন, অপশন বি তে বলছে 19 জুন, অপশন সি তে বলছে 18 জুন, অপশন ডি তে বলছে 16 জুন। তো দেখো এখানে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমাদের একটু আননোন থাকবে, এবং আননোন কোশ্চেন গুলো যারা যারা করে আসবে তারা কিন্তু বাজি মেরে আসবে। তো অবশ্যই কিন্তু তোমাদের এই যে আননোন কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে 18 জুন হবে। সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে এটা পালিত হয়েছিল 18 জুনে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, তো নেক্সট আমাদের 25 দাগ। তো বন্ধুরা তোমাদেরকে 25 দাগ বলার আগে অবশ্যই বলে রাখি এই যে কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোট তোমাদের 40টি কোশ্চেন আছে, এবং এরপরে 30টি কোশ্চেন তোমাদের হচ্ছে ইংলিশের আছে। তো যাই হোক, ইংলিশের কোশ্চেনটা আজ তোমাদের করাবো না, আজ তোমাদের করাবো জাস্ট জিকে এর কোশ্চেনগুলি মানে 40টি কোশ্চেন। তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি একদম ফ্রিতে মক টেস্ট আকারে দিতে পারবে আমাদের ওয়েবসাইটে, এবং আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু www.bjubangla.in। তোমরা কিন্তু ওখানে গিয়ে এই কোশ্চেনগুলি একদম ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। তো তোমরা কিন্তু এখান থেকে এবং আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু মক টেস্টটি দিতে পারবে, দিয়ে তোমাদের প্রিপারেশনটিকে আরো সামনের দিকে এগোতে পারবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে 25 দাগ। তো 25 এখানে বলছে যে শত বিলোপ নীতি কে প্রবর্তন করেন। কি বললাম? শত বিলোপ নীতি কে প্রবর্তন করেন। অপশন দেখো, অপশন তে বলছে লর্ড ডালহৌসি, অপশন বি তে বলছে লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন সি তে বলছে লর্ড ক্যানিং, অপশন ডি তে বলছে লর্ড কার্নিংহাম। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে লর্ড ডালহৌসি। শত বিলোপ নীতি কিন্তু চালু করেছিলেন লর্ড ডালহৌসি। ওকে, মনে রেখো। এরপর নেক্সট 26। তো 26 এখানে বলছে যে পোলিও টিকা কে আবিষ্কার করেন। কি বললাম? পোলিও টিকা কে আবিষ্কার করেন। দেখো এটা কিন্তু ক্লাস 7 বা 8 কিন্তু যেই বিজ্ঞান বইটা আছে সেখানে কিন্তু এটা লেখা আছে। তো আসলে তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সারটি জানো। তো তোমরা কিন্তু এই অ্যান্সারটি আমাকে কমেন্টে জানাবে। তোমাদেরকে আমি অ্যান্সারটি আর বলছি না, তোমরা কিন্তু এই অ্যান্সারটি আমাকে কমেন্টে জানাবে। এটা তোমার থাকবে টাস্ক 2। এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে পোলিও টিকা কে আবিষ্কার করেন। ওকে, অপশন দেখো, অপশন তো বলছে জোনাস সল্ক বলছে, অপশন বি তে বলছে কনরাড জুস, অপশন সি তে বলছে এলি হুইটনি, অপশন ডি তে বলছে লিভাস্টাস। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের টাস্ক 2 এর অ্যান্সার। এরপর নেক্সট বলছে আমাদের 27 কোশ্চেন বলছে যে ভারতের বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীতে অবস্থিত বা নদীর উপরে অবস্থিত। কি বললাম? ভারতের বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত। অপশন দেখো, অপশন তো বলছে মহানন্দা, অপশন বি তে বলছে শতদ্রু, অপশন সি তে বলছে কংসবতী, অপশন ডি তে বলছে নর্মদা। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে নর্মদা হবে। ঠিক আছে, সর্দার সরোবর বাঁধ কিন্তু এটা নর্মদা নদীর উপর অবস্থিত। এবং কিন্তু তোমাদের এই দুটো কোশ্চেন এখানে একবারে মিক্স করে দিয়েছে, যাক এখন এমন কিন্তু আসে না। তো দেখো আরেকটা কোশ্চেন কিন্তু এখানে আসে, যেমন ধরো তোমাদের হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ কোনটি, সেটা কিন্তু অবশ্যই হবে সর্দার সরোবর বাঁধ। এটাও কিন্তু তোমাদের কোশ্চেনে আসে, তো তোমরা কিন্তু এটা মনে রেখো। এরপর নেক্সট বলছে 28 বলছে স্যাবি সম্প্রতি কোন এক মিনিট স্যাবি সম্প্রতি
কার নেতৃত্বে হাইব্রিড সিকিউরিটি অ্যাডভাইজারি কমিটি গঠন করলো? কি বললাম, স্যাবি সম্প্রতি কার নেতৃত্বে হাইব্রিড সিকিউরিটিস অ্যাডভাইজারি কমিটি গঠন করলো? অপশন এতে বলছে জি মহালিঙ্গম, অপশন বিতে বলছে কে ভি কামাত, অপশন সিতে বলছে নয়না লাল কিদ্দাই, অপশন ডিতে বলছে আশিস চৌহান। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কে বি কামাত। এই কে বি কামাতের নেতৃত্বে কিন্তু স্যাবি হাইব্রিড সিকিউরিটিস অ্যাডভাইজারি কমিটি গঠন করেছে। এবং তোমাদের স্যাবি সম্পর্কে আর তো কোশ্চেন আমি আগেই বলেছি যে স্যাবি কত সালে গঠিত হয়, কিংবা স্যাবি তোমার হচ্ছে সদর দপ্তর বা তোমার হচ্ছে, কোথায়। তো তোমরা কিন্তু তোমরা এটি সবাই জানো, এবং তোমাদের কিন্তু একটা কোশ্চেন আমি হোমওয়ার্কও দিয়েছিলাম বা টাস্ক দিয়েছিলাম, যেমন ধরো তোমাদের কি স্যাবি এর ফুল ফর্ম কি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরপর চলো নেক্সট। তো নেক্সট বলছে 29 বলছে যে নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহি সদস্য ছিলেন? কি বললাম, নিম্নে কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? অপশন দেখো, অপশন বলছে রাজা বীরবল, অপশন বি তে বলছে তানসেন, অপশন সি তে বলছে টোটরমল, অপশন ডি তে বলছে রাজা মানসিং। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সারটি জানাবে, এবং তার সাথে সাথে জানাবে যে এই যে দিন ই ইলাহি, এই যে তোমার হচ্ছে এক টাইপের ধর্ম টাইপের, ঠিক আছে, তো এটা তোমাদের কে চালু করেছিল, এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো টাইম শেষ। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এই হবে রাজা বীরবল। দেখো দিনই ইলাহির কিন্তু এই যে সদস্য পদ নিয়েছিলেন কিন্তু রাজা বীরবল নিয়েছিলেন, এবং এই যে দিনই ইলাহি এই যে প্রথা, এটা কিন্তু চালু করেছিলেন আমাদের সেই মুঘল সম্রাট আকবর। ওকে, মনে রাখো। এরপর নেক্সট 30 বলছে যে টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? কি বললাম, টেলি যোগাযোগের মাধ্যমে এই জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? অপশন দেখো, অপশন এতে বলছে অতিবেগুনি রশ্মি, অপশন বিতে বলছে মাইক্রো তরঙ্গ, অপশন সিতে বলছে এক্স রে, অপশন ডিতে বলছে অবলোহিত তরঙ্গ। তোমরা কিন্তু বলবে যে টেলি সংযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়। এটা আমাদের 30। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কি হবে, মাইক্রো তরঙ্গ। মাইক্রো তরঙ্গ কিন্তু টেলি সংযোগের কাজে ব্যবহার করা হয়, যেমন ধরো ফোনে বলতে পারো, তারপর তোমাদের হচ্ছে টিভিতে বলতে পারো, ঠিক আছে, বা রেডিওতে। এই প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে যে টাওয়ার ব্যবহার হতে হয়, এই টাওয়ার বলতে কিন্তু মাইক্রো তরঙ্গ বোঝায়। এরপর নেক্সট 31। তো 31 এখানে কিন্তু বলছে যে যামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের সাথে যুক্ত? কি বললাম, যামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের সাথে যুক্ত? অপশন দেখো, অপশন তো বলছে কথাকলি, অপশন বিতে বলছে ভারতনাট্যম, অপশন সিতে বলছে কুচিপুরি, অপশন ডিতে বলছে মোহিনীঅট্টম। তো এখানে মনে রেখো, এখানে কিন্তু এই যে যামিনী কৃষ্ণমূর্তি একজন বিখ্যাত ড্যান্সার, তো ইনি কিন্তু ছিলেন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত, মনে রেখো। এরপর নেক্সট 32। তো 32 এখানে বলছে যে সদ্য প্রয়াত বিজেন্দ্র কুমার সিঙ্গাল নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? দেখো, এই যে বিজেন্দ্র কুমার সিঙ্গাল, এটা কিন্তু সম্প্রতি একটা এক্সামে এসেছিল, যাক তোমার এখন মনে পড়ছে না যে কোন এক্সামটি ছিল, যাক এই কোশ্চেনটি কিন্তু সম্প্রতি একটি এক্সামে এসেছিল, ওকে, রাজ্যেরই। তো যাই হোক, এখানে কি দেখো কি বলছে, বলছে কি যে প্রয়াত বিজেন্দ্র কুমার সিঙ্গাল ইনি কোন ক্ষেত্রের সাথে জড়িত? অপশন দেখো, অপশন তো বলছে টেলিকমিউনিকেশন, অপশন বিতে বলছে চলচ্চিত্র, অপশন সিতে বলছে ক্রিয়া, অপশন ডিতে বলছে চিকিৎসা শাস্ত্র। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে টেলিকমিউনিকেশন। দেখো, টেলিকমিউনিকেশন এই কমিউনিকেশন এই সাথে কিন্তু যুক্ত ছিলেন বীরেন্দ্র কুমার সিংহ। এরপর চল নেক্সট বলছি 33। 33 এখানে বলছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার দ্বারা রচিত হয়েছিল? কি বললাম, ভারতীয় সংবিধানের কি প্রস্তাবনা, এই প্রস্তাবনাটা কি কার দ্বারা রচিত হয়েছিল? অপশন দেখো, অপশন বলছে মহাত্মা গান্ধী, অপশন বিতে বলছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সিতে বলছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডিতে বলছে পণ্ডিত জওহরলাল নেহরু। তো এখানে কিন্তু 33 এর অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে পণ্ডিত জওহরলাল নেহরু। দেখো, ভারতীয় প্রস্তাবনার প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিন্তু
রচিত করেছিলেন বা রচনা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে। এরপর নেক্সট বলছে 34 34 এখানে বলছে যে ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল? কি বললাম? এলোরা। এলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল? অপশন দেখো, অপশন বলছে চালুক্য, অপশন বি তে বলছে পল্লব, অপশন সি তে বলছে শুঙ্গ, অপশন ডি তে বলছে রাষ্ট্রকূট। তো তোমরা বলবে যে এলোরা মন্দির কোন রাজবংশের তৈরি করেছিল? তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে রাষ্ট্রকূট বংশ। দেখো রাষ্ট্রকূট বংশ কিন্তু এলোরা মন্দির তৈরি করেছিলেন। এরপর দেখো নেক্সট বলছে 35 35 এখানে বলছে যে ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কি বললাম? ব্ল্যাক ব্যাক বা বাঘ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন দেখো, অপশন তে বলছে ওড়িশা, অপশন বি তে বলছে কর্ণাটক, অপশন সি তে বলছে মধ্যপ্রদেশ, অপশন ডি তে বলছে গুজরাট। তোমরা জানাবে যে ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে এই যে ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান, এটা কিন্তু অবস্থিত গুজরাটে। ওকে, এটা কিন্তু গুজরাটে অবস্থিত, গুজরাটের ভাবনগর জেলায়। মনে রাখো যে গুজরাটের ভাবনগর জেলায় কিন্তু ব্ল্যাক বাঘ জাতীয় উদ্যান অবস্থিত। এরপর বলছে 36 36 এখানে বলছে যে সদ্য প্রয়াত কৌশল কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? কি বললাম? সম্প্রতি প্রয়াত এ কৌশল, এই যে এ কৌশল কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? এটা তোমাকে জানাতে হবে কমেন্টে অ্যান্সার। চলো অপশন দেখো, অপশন বলছে 2015, অপশন বি তে বলছে 2010, অপশন সি তে বলছে 1986, অপশন ডি তে বলছে 2002। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর সি হবে 1986। সমাজমূলক কাজের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই যে এই কৌশল এনাকে কিন্তু পদ্মশ্রী সম্মানে ভূষিত করা ছিল। যাক, ইনি কিন্তু 1986 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন, এটা এখানে কোশ্চেন। তো যাই হোক, এটা অ্যান্সার হবে 1986। এরপর নেক্সট বলছে 37 37 এখানে বলছে যে সিটা কোন প্রাণীর গমনাঙ্গ? কি বললাম? সিটা কোন প্রাণীর গমনাঙ্গ? তোমরা একসাথে বলবে যে যদি এখানে সিটার জায়গায় যদি বলতো সিলিয়া, তো এই সিলিয়া কোন প্রাণীর গমনাঙ্গ, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে সিলিয়া যদি এখানে লেখা হতো যে সেটার পরিবর্তে সিলিয়া, তো সেটা কোন প্রাণীর গমনাঙ্গ, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। দেখো অপশন দেখো, অপশন তে বলছে কেঁচো, অপশন বি তে বলছে অ্যামিবা, অপশন সি তে বলছে আরশোলা, অপশন ডি তে বলছে ইউগ্লিনা। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে কেঁচো। সেটা কিন্তু কেঁচোর গমনাঙ্গ। ওকে, সেটা কিন্তু কেঁচোর গমনাঙ্গ। এবং মনে রাখো যদি এখানে শিলিয়া লেখা হতো যে শিলিয়া কোন প্রাণীর গমনাঙ্গ, সেটা কিন্তু হতো প্যারামোসিয়াম হতো। ওকে, প্যারামোসিয়ামরা কিন্তু সিলিয়ার সাহায্যে তোমার হচ্ছে গমন করে এবং সেটার সাহায্যে কিন্তু কেঁচো গমন করে। এরপর বলছে নেক্সট 38 38 এখানে বলছে যে মানুষের শরীরে অটোজোম সংখ্যা কত? কি বললাম? মানুষের শরীরে অটোজোম সংখ্যা কত? এর সাথে সাথে তোমরা বলবে যে মানুষের শরীরে মোট ক্রোমোজোম সংখ্যা কত, এবং তার সাথে বলবে যে মানুষের শরীরে মোট সেক্স ক্রোমোজোম কটা। এটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কিন্তু মোট 3টে কোশ্চেন। প্রথমে বলবে যে মানুষের শরীরে অটোজোম সংখ্যা কত, তার সাথে বলবে যে মোট ক্রোমোজোম সংখ্যা কত, তার সাথে বলবে যে মোট সেক্স ক্রোমোজোম সংখ্যা মানুষের শরীরে কত, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে 22 জোড়া। ঠিক আছে, অটোজোম সংখ্যা কিন্তু 22 জোড়া। এবং যদি বলতে ক্রোমোজোম সংখ্যা, তাহলে কিন্তু এখানে হতো 23 জোড়া হতো। ঠিক আছে, 23 জোড়া হতো, তার মানে 46টা। ঠিক আছে, যদি এখানে বলতো ক্রোমোজোম সংখ্যা, তাহলে কিন্তু 46 জোড়া হতো, এই 23 জোড়া হতো। এবং যদি বলতো যদি হচ্ছে এখানে বলে অটোজোম সংখ্যা কিন্তু এখানে 22 জোড়া। এবং যদি বলে সেক্স ক্রোমোজোম সংখ্যা, তাহলে কিন্তু হবে 2টি বা 1 জোড়া। ওকে, মনে রাখো। এরপর নেক্সট নেক্সট বলছে 39 39 এখানে বলছে যে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? কি বললাম? তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত?
অপশন দেখো, অপশন এ বলছে দামোদর, অপশন বি তে বলছে কংসবতী, অপশন সি তে বলছে শিলাবতী, অপশন ডি তে বলছে ময়ূরাক্ষী। চলো তোমরা অ্যান্সারটি করো। তো দেখো এখানে কিন্তু 39 অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে ময়ূরাক্ষী। তিলপাড়া ব্যারেজ কিন্তু ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত, মনে রেখো। এরপর নেক্সট চলিতা, এটি কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন এই ক্লাসটির। তো দেখো কোশ্চেন কি বলছে, 40 কোশ্চেন। এখানে বলছে যে মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? কি বললাম? মুঘল আমলে প্রচলিত মনসবদারি প্রথা বা ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশন এতে বলছে অর্থনীতি, অপশন বিতে বলছে ধর্ম, অপশন সিতে বলছে বিচার ব্যবস্থা, অপশন ডিতে বলছে সৈন্যবাহিনী। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে সৈন্যবাহিনী। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিন্তু সৈন্যবাহিনীর সাথে সম্পর্কিত। ঠিক আছে, ঠিক আছে। এটি কিন্তু তোমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো এখানে কিন্তু মোট তোমাদের হলো 40টি কোশ্চেনের কিন্তু সমাধান হলো। তো তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি আমাদের ওয়েবসাইটে গিয়ে মক টেস্ট আকারে দিতে পারবে, এবং আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু www.bjubangla.in। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে এই কোশ্চেনগুলির মক টেস্ট দিতে পারবে। এবং যদি তোমাদের ফুল মক টেস্টের প্রয়োজন পড়ে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সেই বিষয়ে একটা ব্যবস্থা তখন করা যাবে। যাই হোক, আপাতত তোমাদের আমি এই ক্লাসগুলি করাচ্ছি, এই ক্লাসগুলির কিন্তু মক টেস্ট ওখানে দিচ্ছি, এবং সেই মক টেস্টের ওখানে তোমরা পুরো মক টেস্ট দেওয়ার পরে তোমরা ওখান থেকে কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবে এই কোশ্চেনগুলির। ওকে, তো তোমরা ওখান থেকে প্রথমে মক টেস্ট দিয়ে তারপরে পিডিএফটি ডাউনলোড করে নিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।